ধন্যবাদ। আমরা এক্সট্রিমলি সরি, আমাদের বৈদ্যুতিক গোলযোগ এবং নেটের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের ক্লাসটি 15 মিনিট পরে বন্ধ হয়ে যায়। আমরা পুনরায় আবার সেখান থেকে শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই আগের ভিডিওটা থেকে আমরা পরবর্তীতে ভিডিওটা, যেহেতু লাইভ ক্লাস, আমাদের একবার যদি কেটে যায় তাহলে আমরা কিন্তু ওখান থেকে আর শুরু করতে পারছি না, তাই পরবর্তীতে ভিডিওতে আমরা এটা শুরু করছি। তো তোমরা অবশ্যই এতে থাকো। আমরা দেখো ভারত মহাসাগরের স্রোত, এই স্রোতগুলো কীভাবে চলছে দেখো। নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে সমস্ত শীতল বায়ু নাই, উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে এই ভারত মহাসাগরের স্রোত সম্পর্কে আমরা আলোচনা করব। এইখান থেকে আমরা আজ যা জানব, এই ভারত মহাসাগরের স্রোত একটা শীতকালীন আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন, দুইটা চিত্র দিয়ে আমাদেরকে এর ডেফিনেশন দিতে হবে এবং এই বর্ণনা করতে হবে। তাহলে ভারত মহাসাগরের স্রোত সম্পর্কে আমরা যাওয়ার আগে আমরা চলো দেখে নিই ভারত মহাসাগরের স্রোতের চিত্রগুলো আমরা এঁকে নিই। আর মানচিত্র অঙ্কন অনেকেই কিন্তু সহজ মনে করো, অনেকেই বলে যে জিওগ্রাফি করতে গেলে তো মানচিত্র অঙ্কন করতে হয়, কিন্তু আসলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা ভয় পাওয়ার কিছু নাই, প্র্যাকটিস করলেই সব হয়ে যায়। অর্থাৎ দৃষ্টিভঙ্গি বদলান। আমি বারবার একটা কথা বলি, জীবন বদলে যাবে। তুমি যদি ইচ্ছা করো যে তোমার জীবন তোমাকে বদলাতে হবে, তুমি আজ থেকেই সেটা শুরু করো, দেখবে তোমার পরিবর্তন হয়ে গেছে। তুমি যে কাজটি প্রতিদিন একটি করে ভালো কাজ করো, দেখবে আগামী 5 বছর পরে তুমি সেই ভালো কাজের ফলাফল তুমি যে পাবে, তুমি নিজেও কল্পনা করতে পারবে না যে তুমি আসলে কী ভালো কাজ করেছিলে আর কেন বা এখানে এসেছো। তাহলে আমাদের শুধু একটি কাজ করতে হবে, কোনো ফ্রাস্ট্রেশন নাই, কোনো ডিপ্রেশন নাই, শুধু কাজ করে যাবো। আমি জানি শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য সমস্ত উপকরণগুলো আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সেটা বিদ্যমান আছে। শুধু তাদের দৃষ্টিভঙ্গি বদলিয়ে যদি প্রতিদিনের কাজ আমরা প্রতিদিন করতে থাকি একটু একটু করে, তাহলে দেখবে তুমি আগামী 5 বছর পরে যে লক্ষ্যকে স্থির করে তোমার জীবনকে ওখানে নেওয়ার জন্যে যে কাজগুলো তোমরা করেছিলে, সেটা সফলতায় যদি তুমি নাও পৌঁছাতে পারো, তাহলে যে কাজগুলো তুমি প্রতিদিন ভালো কাজগুলো, একটি ভালো কাজ, সেই ভালো কাজের ব্যর্থতায় পরিণত হলেও আমি বিশ্বাস করি না ওই ব্যর্থতার পাহাড়ের উপর দাঁড়িয়েও তুমি সবার উপরে থাকবে, ভালো থাকবে। এটাই হচ্ছে বিশ্বাস নিয়ে তোমরা কাজ করতে থাকো। আমি জানি তোমরা প্রতিনিয়ত তোমাদের জীবন বদলানোর জন্যে, তোমার পরিবার বদলানোর জন্যে তোমরা কাজ করে যাচ্ছ। এটা আমি বিশ্বাস করি, আমার ছাত্ররা সেটা করছে। প্রিয় শিক্ষার্থীরা, কেন তোমার জীবন বদলাবে? তোমার জীবন বদলাবে তোমার জন্যে, তোমার জীবন বদলাবে তোমার পরিবারের জন্য, তোমার জীবন বদলাবে তোমার সমাজের জন্য, তোমার জীবন বদলাবে তোমার দেশের জন্য। কারণ তুমি যদি না বদলাও, তুমি যদি তোমার দৃষ্টিভঙ্গি না বদলাও, তাহলে কিন্তু দেশ কখনোই বদলাবে না, তোমার পরিবর্তন হবে না, তোমার পরিবারের সুখ আসবে না। ধন্যবাদ। আমি জানি শ্রেষ্ঠত্ব অর্জন সমস্ত উপকরণগুলো তোমাদের মধ্যে বিদ্যমান আছে। আমি জানি তুমি কাজ করে যাচ্ছ, কারণ আমি জানি আমার ছাত্ররা তারা প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করে। সেই ভালো কাজটি তোমাকে আগামী তোমার লক্ষ্যবস্তুর কাছে নিয়ে যাবে। তুমি তখন ওইখানে দাঁড়িয়ে দেখবে যে আমি তো এটা পাওয়ার কথা ছিল না, কেন আমি এত সুন্দর একটা জায়গাতে আসলাম। কিন্তু এই যে প্রতিদিন যে তুমি ছোট্ট ছোট্ট ভালো কাজগুলো করেছো, সেই কাজের ফলই কিন্তু তুমি আগামী 5 বছর পরে পাবে। আজকে তুমি হাসি খুশির মধ্যে থাকবে, আর 5 বছর পরে দেখবে যে তুমি সেখানে ভালো লাগে। তখন কি হবে? তোমাকে ভালো লাগবে না, কারণ তুমি তখন দেশের দোষ দিবে না, তুমি কারোর দোষ দিয়ে তুমি পার পাবে না। কারণ দারিদ্রতা, দরিদ্র ঘরে জন্ম নেওয়া কোনো অভিশাপ নয়। পৃথিবীতে এসে দরিদ্র হয়ে মৃত্যুবরণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় অভিশাপ। কাজে সৃষ্টিকর্তা তোমাকে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু পৃথিবীতে পাঠিয়েছে। ধন্যবাদ সকলকে। আমাদের ভিডিওর মাঝখানে
কেটে যাওয়ার কারণে স্রোত সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তোমরা এবার একটু দৃষ্টি দাও যে ভারত মহাসাগরের স্রোত যে চিত্রটা অঙ্কন করতে হবে সেই চিত্রটা আমরা একটু অঙ্কন করে ফেলি ছোট্ট পরিসরে। দেখো দুটা চিত্র অঙ্কন করতে হবে। এটা একটা আমরা বক্স চতুর্ভুজ এঁকে নিলাম। দেখো এভাবে সরি তাহলে আমাদের চিত্রটা হয়ে গেল। এটা হচ্ছে নিরক্ষরেখা। আমি এটা লাল বর্ডার টেনে দিচ্ছি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে এই নিরক্ষীয় অঞ্চল এখান থেকে ভারত মহাসাগরের স্রোত আমরা আলোচনার সুবিধার্থে তিনটা ভাগে ভাগ করেছি। একটা ভাগ হচ্ছে ভারত মহাসাগরের দক্ষিণ ভারত মহাসাগরের স্রোত, উত্তর ভারত মহাসাগরের স্রোত আর ভারত মহাসাগরের নিরক্ষরেখা বিপরীত স্রোত। তাহলে এই তিনটা শ্রেণীকে আমরা দেখি যে কীভাবে এই চিত্রগুলো আসছে। তাহলে আমরা এই লাল রেডটা আমরা যে স্রোতগুলো দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এখানে এখানে একটা দ্বীপ আছে, দেখো মাদাগাস্কার দ্বীপ। ভালো করে লক্ষ্য করো আমাদের চিত্র যে তীর চিহ্নগুলো যেদিকে যাচ্ছে কারেন্টগুলো সেদিকেই প্রবাহিত হচ্ছে। এখান থেকে একটি স্রোত আমি স্রোতগুলো এখানে নাম লিখছি না, 1 2 3 4 5 6। এই 6টা কেন দিলাম? এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে আফ্রিকা। তাহলে এই ভারত মহাসাগরের স্রোত আমরা প্রধানত কয়টা ভাগে ভাগ করলাম? তিনটা ভাগে। একটা হচ্ছে দক্ষিণ ভারত মহাসাগরের স্রোত, একটা হচ্ছে উত্তর ভারত মহাসাগরের স্রোত, আর নিরক্ষরেখার বিপরীত স্রোত। অর্থাৎ নিরক্ষরেখার বিপরীত স্রোতটা আমরা এভাবে দিয়ে দিলাম। নিশ্চয়ই চিত্রটা ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ভারত মহাসাগরের স্রোত আলোচনার সুবিধার্থে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে দক্ষিণ ভারত মহাসাগরের স্রোত, উত্তর ভারত মহাসাগরের স্রোত এবং নিরক্ষরেখার বিপরীত স্রোত। এই ভারত মহাসাগরের স্রোতে তাহলে আমরা আলোচনা যাই দক্ষিণ ভারত মহাসাগরের স্রোতকে আলোচনার সুবিধার্থে আমরা আবার 6 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 6 ভাগে। এই যে 1 নম্বর কুমেরু স্রোত, এটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধে ভারত মহাসাগরের কুমেরু স্রোত। 2 নম্বর অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয়েছে বলে 2 নম্বরকে পশ্চিম অস্ট্রেলিয়ান স্রোত। নিরক্ষরেখার দক্ষিণ দিয়ে প্রবাহিত হয়েছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, মোজাম্বিক স্রোত এবং মাদাগাস্কার স্রোত। আর 6 নম্বর হচ্ছে আগুনহাট স্রোত। তাহলে এখানে
এইটা হচ্ছে গ্রীষ্মকালীন, এই স্রোতটা হচ্ছে গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন স্রোত। তাহলে দক্ষিণ ভারত মহাসাগরের আলোচনার সুবিধার্থে কয় ভাগে ভাগ করা হয়েছে? 6 ভাগে। তাহলে আমরা যদি সংজ্ঞায়িত করতে যাই, সংজ্ঞা দিই, তাহলে আমরা এক এক করে দেখো সংজ্ঞা দিলে খুব সহজ। যেহেতু অধিক অক্ষাংশ অঞ্চল দিয়ে এই বায়ুটা প্রবাহিত হচ্ছে এবং পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, এই পশ্চিমা বায়ু অর্থাৎ কুমেরু অঞ্চলের শীতল বায়ু সোজা আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে কোন দিকে? সোজা পূর্ব দিকে প্রবাহিত। কতদূর পর্যন্ত প্রবাহিত হয়েছে? অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্ব পর্যন্ত প্রবাহিত হয়েছে, দক্ষিণ পশ্চিম পর্যন্ত প্রবাহিত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে একটি শাখা অস্ট্রেলিয়ার দক্ষিণ প্রান্ত দিয়ে সোজা প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে, আরেকটি শাখা অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। তাহলে এখান থেকে এই স্রোতটাকে বলা হয় ভারত মহাসাগরের কুমেরু স্রোত। তাহলে ভারত মহাসাগরের কুমেরু স্রোত হয়ে গেল। তাহলে কুমেরু অঞ্চলের শীতল স্রোতটা পশ্চিমা বায়ু দ্বারা প্রবাহিত হয়ে সোজা আফ্রিকার দক্ষিণ উপকূল থেকে সোজা অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম উপকূলে এসে দুটি শাখায় বিভক্ত হয়ে একটি শাখা অস্ট্রেলিয়ার দক্ষিণ প্রান্ত দিয়ে সোজা প্রশান্ত মহাসাগরের দিকে, এটি একটি শীতল স্রোত। এই স্রোতটাকে বলা হয় ভারত মহাসাগরের কুমেরু অঞ্চলের শীতল স্রোত। এবার 2 নম্বর হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত। তাহলে ভারত মহাসাগরের পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোতকে সংজ্ঞা দিতে গেলে কি করবো আমরা? কুমেরু অঞ্চলের শীতল স্রোতটি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে সোজা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। কতদূর পর্যন্ত? নিরক্ষরেখা পর্যন্ত প্রবাহিত হয়ে এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়েছে। এই স্রোতটাকে বলা হয় পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত। এই পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত যেহেতু অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয়েছে, যার জন্য একে বলা হয় পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত। এই যে কুমেরু অঞ্চলের শীতল স্রোত, এটিও একটি শীতল স্রোত। পশ্চিম অস্ট্রেলিয়ার শীতল স্রোতটি সোজা ভারত মহাসাগরের এবং নিরক্ষরেখার দক্ষিণ প্রান্ত দিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই নিরক্ষরেখার দক্ষিণ উপকূল দিয়ে সোজা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত। কতদূর পর্যন্ত প্রবাহিত হয়েছে? আফ্রিকার পূর্ব উপকূল পর্যন্ত প্রবাহিত হয়েছে। এই স্রোতটাকে বলা হয় 3 নম্বর ভারত মহাসাগরের নিরক্ষরেখা উষ্ণ স্রোত। এটি একটি নিরক্ষীয় স্রোত, ভারত মহাসাগরের নিরক্ষীয় স্রোত, এটি একটি উষ্ণ স্রোত। এই ভারত মহাসাগরের নিরক্ষীয় উষ্ণ স্রোতটি একটি শাখা নিরক্ষরেখা পার হয়ে সোজা উত্তর দিকে প্রবাহিত হয়েছে, আরেকটি শাখা আফ্রিকার পূর্ব উপকূল দিয়ে মাদাগাস্কার দিক পর্যন্ত প্রবাহিত হয়েছে। এই স্রোতটাকে বলা হয়, অর্থাৎ একটা মাদাগাস্কার উপকূল ভারত মহাসাগরের আফ্রিকা মহাসাগরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয়েছে সেটা হলো মাদাগাস্কার দ্বীপ, একটা মোজাম্বিক স্রোত। এই মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোতের যে শাখা আফ্রিকার দক্ষিণ উপকূলে আগুনহাস দ্বীপে এসে বাধাপ্রাপ্ত হয়ে এই আবার কুমেরু অঞ্চলের শীতল স্রোতের সাথে মিলিত হয়েছে। এই স্রোতটাকে বলা হয় আগুনহাস স্রোত। তাহলে এখানে আমরা 6 আকারে যদি দেখাই এভাবে, যে এই স্রোত এটা হচ্ছে উষ্ণ স্রোত, আর এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে উষ্ণ স্রোত, আর এটা হচ্ছে শীতল স্রোত। তাহলে আমাদের 3টা ডেফিনেশন কিন্তু হয়ে গেল। ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তে কুমেরু অঞ্চল শীতল স্রোত, অস্ট্রেলিয়া পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয়েছে, সোজা দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত কতদূর পর্যন্ত? নিরক্ষরেখা পর্যন্ত, এটি মানে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত। পশ্চিম অস্ট্রেলিয়ার শীতল স্রোতটি নিরক্ষরেখা স্রোতের সাথে মিলিত হয়ে সোজা পূর্ব দিক থেকে আফ্রিকার পূর্ব উপকূল পর্যন্ত প্রবাহিত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়েছে। এই স্রোতটাকে বলা হয় নিরক্ষীয় স্রোত। এই নিরক্ষীয় স্রোতের একটি শাখা আফ্রিকার পূর্ব উপকূল দিয়ে এই যে মোজাম্বিক দ্বীপ পর্যন্ত যে প্রবাহিত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে মাদাগাস্কার দ্বীপ এবং মোজাম্বিক স্রোতের সাথে মিলিত হয়ে আবার আগুনহাস দ্বীপ প্রবাহিত হয়ে আবার বাধাপ্রাপ্ত হয়ে সোজা কুমেরু অঞ্চলের শীতল স্রোতের সাথে মিলিত হয়েছে। এই 6টি স্রোতের ডেফিনেশন আপনার। এবার ভারত মহাসাগরের উত্তর ভারত মহাসাগরের স্রোতকে আলোচনার সুবিধাতে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। দেখো,
এখানে আমরা দক্ষিণ ভারত মহাসাগরের স্রোতকে স্লাইডে দেখতে পাচ্ছি যে কুমির অঞ্চলের কুমির স্রোত বা পশ্চিমা স্রোত, পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, মাদাগাস্কার স্রোত, মোজাম্বিক স্রোত, আঙ্গুলার স্রোত। এই সংখ্যাগুলো কিভাবে গেল, কোন অঞ্চল দিয়ে গেল, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে আসো যে উত্তর ভারত মহাসাগরের স্রোতকে আলোচনা করতে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা নিরক্ষরেখা উষ্ণ স্রোতটি, নিরক্ষরেখা দক্ষিণ নিরক্ষরেখা উষ্ণ স্রোতটি কোথায়? নিরক্ষরেখা পার হয়ে সোজা আফ্রিকার পূর্ব উপকূল দিয়ে লোহিত সাগর, পারস্য সাগর, ভারত মহাসাগর এবং বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর উপকূল দিয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আবার নিরক্ষরেখা দক্ষিণ নিরক্ষরেখার স্রোতের সাথে মিলিত হয়েছে। এই স্রোতটাকে বলা হয় সোমালিয়া স্রোত এবং মৌসুমী স্রোত। এই গ্রীষ্মকালীনে এই ধরনের স্রোত এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে থাকে। তাহলে এখান থেকে এই স্রোতটাকে বলা হয় সোমালিয়া স্রোত 1 নম্বর, আর এটাকে বলা হয় 2 নম্বর মৌসুমী স্রোত। এই মৌসুমী স্রোত তাহলে উত্তর গোলার্ধের উত্তর ভারত মহাসাগরের স্রোতকে আলোচনার সুবিধার্থে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সোমালিয়া স্রোত আর মৌসুমী স্রোত। এবার আসো নিরক্ষরেখা বিপরীত স্রোত। নিরক্ষরেখা বিপরীত স্রোত হচ্ছে যেহেতু পূর্ব দিক থেকে নিরক্ষরেখা স্রোতটি নিরক্ষরেখার দক্ষিণ গোলার্ধ দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, আর নিরক্ষরেখা বিপরীত স্রোত নিরক্ষরেখার উত্তর গোলার্ধ দিয়ে সোজা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে থাকে। এই স্রোতটাকে বলা হয় নিরক্ষরেখা বিপরীত স্রোত, তা ভারত মহাসাগরের নিরক্ষরেখা বিপরীত স্রোত। এবার আসো গ্রীষ্মকালীন এই চিত্র থেকে আমরা দেখিয়ে দিই যে নিচের এটা এরকমই থাকবে, শুধু আমাদের এই চিত্রটা শীতকালীন যে ভারত মহাসাগরের স্রোত এই স্রোতটার চিত্রটা একটু ভিন্ন হবে। তাহলে চলো এই স্রোতটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই উপকূল দিয়ে সোজা ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, লোহিত সাগর, পারস্য সাগর দিয়ে সোজা নিরক্ষরেখা বিপরীত স্রোত দিয়ে প্রবাহিত। কোথায় তখন চিত্রগুলো হবে এইভাবে। এটা হচ্ছে শীতকালে। সেম চিত্র হবে, শুধু চলো আমরা এবার এই চিত্রটাতে ভিডিওটাও দেখে নিই যে ভারত মহাসাগরের স্রোতের 2টা চিত্র তোমাদেরকে কিন্তু অবশ্যই এই ভারত মহাসাগরের স্রোত বর্ণনা করতে একটা শীতকালীন আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন, এই 2টা চিত্র দিয়ে তোমাদেরকে বর্ণনা করে দিতে হবে। দেখো ভারত মহাসাগরের স্রোত, এই ভারত মহাসাগরের স্রোত তোমরা দেখতে পাচ্ছ এই যে শীতল স্রোত পশ্চিম অস্ট্রেলিয়ার পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত, এই যে ইকুয়েটরিয়াল রিজন অর্থাৎ নিরক্ষরেখার দক্ষিণ দিয়ে যে সোজা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসলো মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোত এসে আগুনার স্রোতের সাথে বাধাপ্রাপ্ত হয়ে বাধাপ্রাপ্ত হয়ে আমার নিরক্ষর স্রোতের সাথে মিলিত হয়েছে। এইটা হচ্ছে গ্রীষ্মকালীন। দেখো এই গ্রীষ্মকালীন এই যে দক্ষিণ ভারত মহাসাগরের স্রোতের একটি শাখা, দেখো এটা নিরক্ষরেখা পার হয়ে লোহিত সাগর, পারস্য সাগর, ভারত মহাসাগর এবং ভারতের পশ্চিম উপকূল দিয়ে সোজা বঙ্গোপসাগর দিয়ে আবার এসে নিরক্ষরেখা স্রোতের সাথে মিলিত হয়ে গেছে। আর শীতকালীনটা আমরা এদিকে আসো, দেখো এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, সেম চিত্র অর্থাৎ দক্ষিণ গোলার্ধের যে স্রোতটা একই রকম থাকবে, শুধু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে যে উষ্ণ স্রোতটি সোজা বঙ্গোপসাগর, ভারত মহাসাগরের পূর্ব উপকূল দিয়ে শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের দক্ষিণ উপকূলে লোহিত সাগর, পারস্য সাগর, আরব সাগর দিয়ে সোজা এসে নিরক্ষর স্রোতের সাথে মিলিত হয়েছে। এই স্রোতটাকে বলা হয় শীতকালে মৌসুমী স্রোত। এই হচ্ছে আমাদের ভারত মহাসাগরের স্রোত। এই স্রোত যদি না থাকতো তাহলে আমাদের
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আমাদের কৃষিক্ষেত্রে, জলবায়ুর ক্ষেত্রে এই স্রোত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ প্রথমেই আমি বলেছি যে পৃথিবীর এয়ারকুলার অঞ্চল হচ্ছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। এই উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের যে শীতল বায়ু, এই শীতল বায়ু যদি না থাকতো তাহলে কিন্তু বায়ুর পরিবর্তন হতো না। আর বায়ু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উষ্ণ বায়ু, একটা শীতল বায়ু। অর্থাৎ ভিন্ন ধর্মীয় বায়ু পৃথিবীতে এই সূর্যের তাপের কারণে সৃষ্টি হচ্ছে বলে একটি বায়ু, শীতল বায়ু সবসময় উষ্ণ বায়ুকে শীতল করার জন্য তার দিকে ধাবিত হয়, আর শীতল বায়ু সবসময় উষ্ণ স্থানকে শীতল করার জন্য ধাবিত হয়, আর উষ্ণ বায়ু সবসময় শীতল অঞ্চলকে ওই বায়ুকে গরম করার জন্য ধাবিত হয়ে থাকে। এই যে ভিন্ন ধর্মাবলম্বী দুই বায়ু এই পৃথিবীতে এই সূর্যের তাপের কারণে কিন্তু সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হওয়ার কারণে এই বায়ু স্থান কাল পাত্রভেদে কোথাও শীতল বায়ু, কোথাও উষ্ণ বায়ু, এবং যে অঞ্চলের উপর দিয়ে যে ধরনের বায়ু প্রবাহিত হয় সেখানকার আবহাওয়া, জলবায়ু, কৃষিক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাজে এই যে ভারত মহাসাগরের স্রোত আমরা পড়ে এখানে এটুকু জানতে পারলাম, এই স্রোত যদি না থাকতো, জলবায়ু পরিবর্তন যদি না থাকতো, এই কারেন্টের যদি পরিবর্তন না থাকতো, উষ্ণ স্রোত সারা জীবন উষ্ণই থাকতো, শীতল স্রোত সারা জীবন শীতলই থাকতো, তাহলে কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলের এই চেঞ্জ, পৃথিবীর বৈচিত্র্যময়তার যে পরিবর্তন, এগুলো কিন্তু কখনোই পরিবর্তন হতো না। পৃথিবী তার নিজস্ব গতিতে, তার নিজ কক্ষপথে ঘুরছে, এবং এই সমুদ্রের স্রোত পৃথিবীতে মানব কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা মাছের, সমুদ্রের মাছের জুপ্লাঙ্কটন অর্থাৎ খাবার, জলবায়ু, ব্যবসা বাণিজ্য, কৃষি, এগুলোর সমস্ত ক্ষেত্রেই মানব কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে ভারত মহাসাগরের স্রোত। আমি আবার তোমাদেরকে ছোট্ট পরিসর বলছি, আমরা কি শিখলাম আজকে এখানে, যে ভারত মহাসাগরের স্রোত কাকে বলে। ভারত মহাসাগরের স্রোত দেখতে ইংরেজি এম অক্ষরের মতো। ভারত মহাসাগর উত্তর সাগরের সাথে সংযুক্ত নয়, দক্ষিণ সাগরের সাথে সংযুক্ত। তার ভারত মহাসাগর উত্তর সাগরের স্রোত শীতল স্রোত, অর্থাৎ সমুদ্র অঞ্চলের শীতল স্রোত ভারত মহাসাগরের স্রোতকে প্রভাবিত করে না। ভারত মহাসাগরের দক্ষিণ অর্থাৎ অ্যান্টার্কটিকার মহাদেশের এবং পশ্চিমা বায়ু দ্বারা যে কুমেরু স্রোত, এই শীতল স্রোত ভারত মহাসাগরের স্রোতকে প্রভাবিত করে থাকে। ভারত মহাসাগরের স্রোত আলোচনার সুবিধাতে আমরা তিনটা ভাগ করেছি। একটা হচ্ছে দক্ষিণ ভারত মহাসাগরের স্রোত, একটা উত্তর ভারত মহাসাগরের স্রোত, আর হচ্ছে নিরক্ষরেখা বিপরীত স্রোত। তাহলে দক্ষিণ ভারত মহাসাগরের স্রোতকে আলোচনার সুবিধাতে আমরা কয় ভাগে ভাগ করেছি? 6 ভাগে। 6টা ভাগ কি? একটা হচ্ছে ভারত মহাসাগরের কুমেরু অঞ্চলের শীতল স্রোত, যেহেতু অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে যাচ্ছে তার জন্য পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত। নিরক্ষরেখার দক্ষিণ গোলার্ধ দিয়ে যাচ্ছে তার জন্য দক্ষিণ ভারত মহাসাগরের স্রোত। এবং এই দক্ষিণ ভারত মহাসাগর স্রোত আবার দুটি শাখা বিভক্ত হয়ে একটা নিরক্ষরেখা উত্তর দিকে প্রবাহিত হয়েছে, আর একটা হচ্ছে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। মাদাগাস্কার দ্বীপে বাধাপ্রাপ্ত হয়ে দুটি শাখা বিভক্ত হয়ে একটা মাদাগাস্কার দ্বীপের ভিতর দিয়ে এবং বাইরে দিয়ে, অর্থাৎ মোজাম্বিক স্রোত আর মাদাগাস্কার স্রোত। এই মাদাগাস্কার স্রোত আবার আফ্রিকার দক্ষিণ উপকূলে এসে একসাথে মিলিত হয়ে আগুনহাস দ্বীপের সাথে বাধাপ্রাপ্ত হয়ে আবার কুমির অঞ্চলের শীতল স্রোতের সাথে মিলিত হয়ে গেছে। এই হচ্ছে দক্ষিণ ভারত মহাসাগরের স্রোতের বর্ণনা গেল। আর উত্তর ভারত মহাসাগরের স্রোতকে আমরা ভাগ করেছি। ভাগ দিতে হচ্ছে, একটা হচ্ছে সোমালিয়া স্রোত, একটা হচ্ছে মৌসুমী স্রোত। এটা হচ্ছে গ্রীষ্মকালে। সোমালি স্রোত হচ্ছে কত? সোমালিয়া স্রোত আমরা এখানে দেখলাম যে সোজা নিরক্ষরেখা পার হয়ে আফ্রিকা, লোহিত সাগর, পারস্য সাগর এবং ভারত মহাসাগরের পূর্ব উপকূল দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয়েছে সেটাকে বলা হয় সোমালিয়া স্রোত। এবং বঙ্গোপসাগর দিয়ে ভারত মহাসাগরের পূর্ব উপকূল এবং বঙ্গোপসাগর দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয়েছে সেই স্রোতটাকে বলা হয় মৌসুমী স্রোত। আর শীতকালীন যে স্রোতটা সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং এই অঞ্চল দিয়ে বঙ্গোপসাগর
ভারত মহাসাগর পূর্ব উপকূল পারস্য সাগর দিয়ে সোজা আফ্রিকার পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়েছে, এটাকে বলা হয় শীতকালীন মৌসুমী স্রোত। আর নিরক্ষরেখার বিপরীত স্রোত, এই নিরক্ষরেখা যেহেতু নিরক্ষরেখা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং নিরক্ষরেখার বিপরীত হচ্ছে নিরক্ষরেখার উত্তর গোলার্ধ দিয়ে সোজা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এই যে বিপরীত দিকে নিরক্ষরেখা প্রবাহিত হয় বলে এই স্রোতটাকে বলা হয় নিরক্ষরেখার বিপরীত স্রোত। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পেরেছ। আমরা আজকের যে লাইভ ক্লাস তোমাদেরকে ভারত মহাসাগরের, তা আমি বিশ্বাস করি যে এখান থেকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন, ধরো প্রশ্ন করা হতে পারে যে ভারত মহাসাগরের 3টি উষ্ণ স্রোতের বর্ণনা দাও, আসতে পারে ভারত মহাসাগরের 2টি শীতল স্রোতের বর্ণনা দাও। ভারত মহাসাগরের স্রোত এই অঞ্চলে অর্থাৎ বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর, পারস্য সাগরের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ যেভাবেই প্রশ্ন করুক না কেন, এই অঞ্চলের ক্লাইমেট কীভাবে চেঞ্জ হচ্ছে, এই স্রোত তাতে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এগুলো কিন্তু সব আমরা কিন্তু বলতে পারব। তাহলে আরেকটি জিনিস তোমাদের মনে রাখা উচিত যে নিরক্ষ অঞ্চলে সূর্য সারা বছর অভ্যন্তরীণতা, এখানে উষ্ণবায়ু প্রবাহিত হয়। আর অধিক অক্ষাংশ অঞ্চলে পশ্চিমা বায়ু দ্বারা যে প্রবাহিত হয় অর্থাৎ সুমেরু এবং কুমেরু অঞ্চলে সেই বায়ুটাকে বলে শীতল বায়ু, এবং সেখানে তাদের শুধু শীতল বায়ুটাই প্রবাহিত হয়ে থাকে। এই বায়ুর আরেকটা নাম হচ্ছে পশ্চিমা বায়ু। আর নিরক্ষ অঞ্চলের উপর দিয়ে যে বায়ুটি প্রবাহিত হয় এর একটা নাম আছে আয়ন বায়ু বা বাণিজ্যিক বায়ু। তো ধন্যবাদ তোমাদের সকলকে। পরিশেষে আবারও প্রতিদিনই আমাদের রাজাবাড়ি ডিগ্রি কলেজ রাজশাহীর গোদাগাড়ি অঞ্চলের যে সুপ্রতিষ্ঠিত রাজাবাড়ি ডিগ্রি কলেজটি তোমাদের জন্য এই মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে তোমাদের জীবন আরও সুন্দর থেকে সুন্দরতর করার জন্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমি আশা করি তোমরা তোমাদের জীবনের মূল্যটা দিয়ে প্রতিনিয়ত এই ক্লাসগুলো দেখবে এবং তোমাদের জীবনকে সুন্দর করবে, এই আশায় ব্যক্ত করছি। পরিশেষে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্যে আবারও রাজাবাড়ি ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম রেজা এবং আমার কলেজের সকল শিক্ষক এই মহামারীর মধ্যে, এই প্রাদুর্ভাবের মধ্যে, মহামারী প্রাদুর্ভাবের মধ্যে তারা জীবনের ঝুঁকি নিয়ে তোমাদের উদ্দেশ্যে রাজশাহী থেকে এসে আমাদের কলেজ ক্যাম্পাসে যে স্টুডিওতে এসে তারা যে ক্লাসটি নিচ্ছে তোমাদের জন্য, তোমরা অবশ্যই মূল্যায়ন করবে। মানুষকে মূল্যায়ন করতে শেখো, নিজে মূল্যায়ন পাবে। সবসময় একটি কাজ কথাই বলবো, প্রতিদিনই অন্তত একটি করে হলেও, গুণে একটি করে হলেও ভালো কাজ করবে। এই ভালো কাজে তোমাকে একদিন এই বাংলাদেশের সবচেয়ে সেরা মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে দেবে। ভালো মানুষ চাই, বাংলাদেশের জন্য ভালো মানুষ যদি আমরা তৈরি করতে পারি তাহলে এই বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ তৈরি করতে পারবে। আবারও তোমাদের সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন কামনা করে রাজাবাড়ি ডিগ্রি কলেজের পক্ষ থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, সকল ছাত্রছাত্রীদেরকে। আবারও করোনা ভাইরাসের এই কোভিড-19 মহামারীতে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাহস রাখো এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO এর তথ্যগুলো তোমরা মেনে চলবে। ইনশাল্লাহ আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সোনার বাংলাদেশ গড়ার জন্য আর এক ধাপ এগিয়ে যাব। আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই লাইভ ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।